আমরা আজকে 17 নভেম্বর আমাদের যে নির্ধারিত কর্মসূচি টুইনিং অফ স্কুল প্রোগ্রাম তা শুরু করতে চলেছি। টুইনিং অফ স্কুল প্রোগ্রাম শুরু করার আগে আমি আমার পরিচয় তোমাদের সামনে জানাই। আমি সুশান্ত পাল, গোলতা হাই স্কুল তার বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। আর তোমরা আমার ছাত্রছাত্রীরা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা আমার সামনে বসে আছো যারা, তারা করুই পিসি হাই স্কুল তার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের বিভিন্ন প্রচেষ্টায় এবারে টুইনিং অফ স্কুল প্রোগ্রাম সেই কর্মসূচিকে আমরা সফল করে তুলব। এই উদ্দেশ্যে, এই লক্ষ্যে আমরা আজকে সমবেত হয়েছি। এই টুইনিং অফ স্কুল প্রোগ্রাম 2017 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রথম শুরু হয়। এপ্রিল মাসের 26 তারিখে, 26শে এপ্রিল 2017 আরামবাগ বয়েজ হাই স্কুল এবং আমাদের গোলতা স্কুল তাদের মধ্যে ক্লাস যে 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর মধ্যে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, মানে অর্থাৎ ওদের ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে আসবে, আমাদের ছাত্রছাত্রীরা ওদের স্কুলে যাবে। এর মধ্যে আমাদের আরামবাগ মহকুমায় এই কর্মসূচির কিন্তু শুভ সূচনা হয়। এখন এই কর্মসূচি পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ তারা কেন গ্রহণ করলেন, এটা কিন্তু তোমাদের একটা ধারণা থাকা উচিত। দেখো, টুইনিং এই শব্দটা কিন্তু টুইন শব্দ থেকে এসেছে। অর্থাৎ টুইন, তোমরা জানো টুইন মানে যমজ। এখানে কিন্তু যমজ শব্দে আমরা এই টুইনিং অফ স্কুল এর যে ব্যঞ্জনা, যমজ শব্দর ব্যঞ্জনাকে কিন্তু আমরা আরো ছাপিয়ে যাব, ছাড়িয়ে যাব। এখানে আমরা টুইনিং শব্দটাকে ব্যবহার করব পারস্পরিক মেলবন্ধন হিসেবে। অর্থাৎ তখন একটা দৃষ্টিভঙ্গি ছিল এই কর্মসূচির পেছনে যে গ্রামের ছেলেরা শহরে যাবে, শহরের ছাত্রছাত্রী তারা গ্রামে আসবে। এর মধ্য দিয়ে এই কর্মসূচি সফল হবে। তা কর্মসূচির উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে তাদের যে পারস্পরিক মেলামেশা, গ্রামের ছেলেমেয়েরা তারা শহরের ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করবে, তাদের জীবনধারা সংস্কৃতির সঙ্গে তাদের পরিচয় ঘটবে। গ্রাম তার পরিসরের বাইরে বেরোবে, শহরে যাবে, আবার শহর সে গ্রামকে চিনবে। অর্থাৎ তার যে দেশ, তার দেশ হচ্ছে তার গ্রাম, তার মাটি হচ্ছে তার গ্রাম। শহরে পৌঁছে গিয়ে সে গ্রাম চেনে না, তার আত্মাকে চেনে না, তার মাটিকে চেনে না, তার সমগ্র দেশকে চেনে না। তার শহরের ছেলে গ্রাম চিনবে, গ্রামের ছেলে একটা বৃহত্তর জীবন ধারা, একটা সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ঘটবে শহরে গিয়ে। তাহলে এই পারস্পরিক মেলবন্ধন, পরিচয়, জীবনধারা, সংস্কৃতির তার আদান প্রদান এবং সামগ্রিকভাবে দেশকে চেনা, মানুষকে চেনা, মানুষকে জানা, এর মধ্যে দিয়ে শিক্ষার সম্পূর্ণতা ঘটবে। আমাদের একটা কথা আছে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সা শিক্ষা যা বিমুক্ত হয়। অর্থাৎ শিক্ষা আমার মনের মুক্তি আনে। আর আমি যদি নিজের বদ্ধ করে ওই কুয়োর ব্যাঙের মতো যদি আবদ্ধ হয়ে থাকি, তাহলে আমার শিক্ষা কখনো সম্পূর্ণ হয় না। তাহলে আমাকে আমার বৃত্তের বাইরে মানুষের সঙ্গে মিশতে হবে, মিলতে হবে। আর আজকে দেখো, আজকে আমরা যেই মুহূর্তে আজকে তোমাদের সঙ্গে আমরা মিলিত হয়েছি, আমাদের টুইনিং অফ স্কুল প্রোগ্রামের মূল জায়গা ছিল হচ্ছে তারা শুধুমাত্র মানুষ ভ্রমণ করবে না, শারীরিকভাবে, দৈহিকভাবে তারা কিন্তু উপস্থিত হবে। ওই কেউ যাবে শহরে, কেউ আসবে গ্রামে। কিন্তু আজকে আমাদের একটা অভূতপূর্ব পরিস্থিতি, আমাদের জীবনধারা বদলে গেছে, আমাদের সময় বদলে গেছে। আমরা আমাদের কত সহনাগরিককে হারিয়েছি। মারণঘাতী কোভিড-19 ভাইরাস আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু। আজকে আমাদের আন্তর্জাতিক যে সংযোগ ব্যবস্থা, ইন্টারনেটে, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি। তা আজকে কোভিড-19 দাঁড়িয়ে এই যে কর্মসূচির যে প্রকৃত উদ্দেশ্য, এটা কিন্তু আরো বেশি করে অনুধাবন হচ্ছে। তার কারণ এই যে একটা ভয়াবহ মৃত্যুর মুখোমুখি আমরা, এই মৃত্যুকে আমরা কিন্তু তখনই জয় করতে পারবো যখন আমরা শারীরিক দূরত্ব পালন করছি, কিন্তু সামাজিক ভাবে যদি আমরা মিলিত হই, একত্রিত হই, সংঘবদ্ধ হই, তাহলে কিন্তু আমরা মরণকে জয় করতে পারবো। তাহলে এই টুইনিং প্রোগ্রামের এখানে আরো বেশি গুরুত্ব এই সময় দাঁড়িয়ে।
যে আমরা যেন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য যে মেলবন্ধন, শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য মানুষ হওয়া, মানুষের পাশে দাঁড়ানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো, এই কর্তব্য থেকে যেন আমরা বিচ্যুত হতে না পারি। আমাদের টুইনিং প্রোগ্রামের কিন্তু এটাও একটি অন্যতম উদ্দেশ্য। আমরা যখন এই কর্মসূচি পালন করেছিলাম 7 দিন ধরে, নানা রকম সাংস্কৃতিক কর্মসূচি আমরা পালন করেছিলাম। শহরের ছেলে গ্রামে এসে গ্রাম দুচোখ ধরে দেখেছে কি করে ফসল ফলে, কি করে গ্রামের মানুষ তাদের জীবনধারা পালন করে। আবার গ্রামের ছেলে শহরে গিয়ে দেখেছে তার গতিশীল জীবনযাত্রাকে। আজকে আমাদের সেই সুযোগ নেই, কিন্তু আজকে আমাদের একটা সুযোগ আছে এই সময় দাঁড়িয়ে যা আমরা করতে পারি। তোমরা জানো যে এই বছর 2021, এই বছরে একজনের জন্ম শতবার্ষিকী পালন হচ্ছে। তিনি আমাদের বিশ্ববন্দিত চলচ্চিত্রকার। শুধুমাত্র যে চলচ্চিত্রকার, তিনি যে সিনেমা তৈরি করেছেন তাই কিন্তু নয়, তিনি একাধারে চলচ্চিত্র যেমন নির্মাণ করেছেন, তিনি চিত্রনাট্যকার, তিনি সঙ্গীতকার, তিনি লেখক, আবার তিনি বাংলার যে জনপ্রিয় শিশুদের পত্রিকা সন্দেশ, সেই সন্দেশ পত্রিকার সম্পাদক তিনি ছিলেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কার কথা বলছি। তিনি বিশ্ববন্দিত চলচ্চিত্রকার, বহু প্রতিভার অধিকারী সত্যজিৎ রায়। সুকুমার রায় এবং সুপ্রভা রায়ের সন্তান সত্যজিৎ রায় বিশ্ব চলচ্চিত্রের জগতে আমাদের বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছে। এবং তার পিতামহ, তাকেও তোমরা জানো, সেই রূপকথা গল্পের জনক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তার জন্ম শতবার্ষিকী পালন করছি। 1921 খ্রিস্টাব্দের তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 100 বছর আমরা পেরিয়ে এলাম। আর তার চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে কিংবদন্তি অভিনেতা বাংলা চলচ্চিত্রের জগতে, তাকে আমরা হারিয়েছি আগের বছর। এই মারণঘাতী কোভিড কেড়ে নিয়েছে অনেককে, তাকেও কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। সর্বজনশ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় এই 15ই নভেম্বর, এই 2 দিন আগেই আমরা তার মৃত্যু বার্ষিকী পালন করলাম। সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি শুধু অভিনেতা নন, তিনি কবি, তিনি নাট্যকার, তিনি আবার বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক। আমরা আজকে যে টুইনিং অফ স্কুল প্রোগ্রাম, এখানে সত্যজিৎ রায় তার চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি আমাদের কোন শিক্ষা দিয়ে গেছেন, কোন সমাজ বাস্তবতার কথা আমাদের সামনে তুলে ধরেছেন, তার চলচ্চিত্রের যে শিক্ষা, তার চলচ্চিত্রের যে সঙ্গীত, তার যে কলাকুশলী, তার যে অভিনয়, তার একটা সন্ধান আমরা নিতে চাইব। আর তার পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায় তার চলচ্চিত্রে, সত্যজিতের চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে অবদান, তাকেও কিন্তু আমরা আজকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করব। আমরা এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। সত্যজিৎ রায় চলচ্চিত্রের কিছু কিছু মুহূর্ত, সেই মুহূর্তকে তোমাদের সামনে আমরা হাজির করব। তার মধ্যে থেকে আমরা হয়তো কিছু প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করতে পারি। তার সেই চলচ্চিত্রের যে উল্লেখযোগ্য তথ্য, সেগুলো আমরা তোমাদের জানাবো। এবং এই চলচ্চিত্র তিনি কেন বানালেন? কবি যেমন কবিতা লেখেন, গায়ক যেমন গান গান, গল্পকার যেমন গল্প রচনা করেন, আসলে তার তো একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। সেটা কি? সেটা হচ্ছে তার যে উপলব্ধি, তার যে অনুভূতি, তার যে প্রতিভা, সেগুলোকে জানানো, সেগুলোকে প্রকাশ করা। তার চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি আমাদের সামনে কি হাজির করতে চাইলেন, কি প্রকাশ করতে চাইলেন, কি বলতে চাইলেন, কোন ভাষায় বললেন, অর্থাৎ ক্যামেরার ভাষা। এটা তো, এই ভাষা তো ক্যামেরার ভাষা। তার যে স্টাইলিস্টিক, তার যে শৈলী, তার যে ওই চলচ্চিত্রের মধ্যে যে আবহ ব্যবহার করছেন তিনি, মিউজিক, সেগুলোকে আমরা বুঝতে চাইবো এই ছোট পরিসরে। আমাদের পরিসর খুব ছোট, কিন্তু তার মধ্যে আমরা বোঝার চেষ্টা করব। এবং তার মাধ্যমে কিন্তু আমাদের এই টুইনিং অফ স্কুল প্রোগ্রাম, অর্থাৎ এই যে আমরা বলছিলাম যে সংস্কৃতির যে আদান প্রদান, মেলবন্ধন, সেটা কিন্তু সম্ভব হতে পারে। এবং সত্যজিৎকে এই জন্ম শতবার্ষিকীতে গোলতা হাই স্কুল এবং করুই পিসি হাই স্কুল, তারা কিন্তু যথাযথভাবে তাদের
শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী সকলে মিলে স্মরণ করতে পারে, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তাকেও কিন্তু আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারবো। আমরা এবার একে একে এগোই। আমরা প্রথম সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের প্রথম ক্লিপিং বা মুহূর্ত আমরা তোমাদের সামনে উপস্থিত করছি। ওগুলো কি রে? মা যদি এটা সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 1955-তে আত্মপ্রকাশ করে। এই চলচ্চিত্র তোমরা জানো, বাঙালি মাত্রই জানে এই চলচ্চিত্র সম্পর্কে। বিখ্যাত এক ঔপন্যাসিক তার কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। তোমরা কি বলতে পারবে এই চলচ্চিত্রের নাম? পথের পাঁচালী। বাহ, সুন্দর, একদম ঠিক বলেছো, পথের পাঁচালী। এই পথের পাঁচালী চলচ্চিত্রটি সত্যজিৎ রায় কার কাহিনী অবলম্বনে, কোন ঔপন্যাসিকের কাহিনী অবলম্বনে তিনি তৈরি করেছিলেন, তার নাম তোমরা বলতে পারবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তোমরা দুটো প্রশ্নের উত্তর ঠিক বলেছো। এবং এখানে যে দুটো চরিত্র তোমরা দেখছো, এই দুটো চরিত্র তোমরা কি চিনতে পারছো? বলো তো এই দুটো চরিত্র কারা? অপু, দুর্গা। হ্যাঁ, তোমরা ঠিকই বললে যে এই দুই শিশু চরিত্র অপু এবং দুর্গা। এই অপু চরিত্রে অভিনয় ব্যানার্জি, আর দুর্গা চরিত্রে ছিলেন উমা দাশগুপ্ত। পথের পাঁচালী বড় উপন্যাস, সেটাকে কিশোরদের জন্য সংক্ষিপ্ত আকারে আমাটির ভেপু নামে প্রকাশ করা হয়েছিল সিগনেট প্রেস থেকে। তোমরা জানবে এই আমাটির ভেপু, সেখানে তার প্রচ্ছদ এবং অলঙ্করণ সমস্ত ছবি এঁকেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। তিনি যেমন পথের পাঁচালী সিনেমা বানিয়েছেন, আবার আমাটির ভেপু কিশোরদের জন্য ছোট করে, ছোট আকারে, সংক্ষিপ্ত পরিসরে ছবি দিয়ে কিশোরদের ক্ষেত্রে যাতে উপভোগ্য হয় সেটা কিন্তু তিনি আমাদের সামনে হাজির করেছিলেন আমাটির ভেপু নামে। এবং তোমরা আরেকটি তথ্য জেনে রাখো, সেটা হচ্ছে এই পথের পাঁচালীর আবহ সঙ্গীত তা কিন্তু পণ্ডিত রবিশঙ্কর তিনি কিন্তু আবহ সঙ্গীত প্রদান করেছিলেন। এই পথের পাঁচালী যদি তোমরা পড়েছো, ক্লাস 8-এ পড়েছো, সিনেমাও দেখেছো। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি আছে, অপু ট্রিলজি, অপুকে নিয়ে তার কাহিনী। পথের পাঁচালী, অপরাজিত আর অপু সংসার, এই তিনটে সিনেমা তিনি বানিয়েছিলেন। তিনটে সিনেমা তিনি বানিয়েছিলেন বলে পরপর মানে পরপর বছর নয়, মাঝখানে আরো দু একটি সিনেমা, অন্য সিনেমাও বানিয়েছেন। কিন্তু অপুর জীবনের এই কাহিনী তিনি প্রকাশ করেছিলেন এই তিনটে সিনেমার মধ্যে দিয়ে। তার জন্য একত্রে তাদের বলা হয় অপু ট্রিলজি। ট্রি মানে ট্রাই, তিনটে সিনেমায় তিনি অপুর জীবনকে প্রকাশ করেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই পথের পাঁচালীর মধ্য দিয়ে তিনি দেখিয়েছিলেন যে অপু একটা গ্রামের মুগ্ধ কিশোর বালক। অপুর জীবন, তার যে একদম শৈশব থেকে তিনি যে যৌবনে উত্তীর্ণ হচ্ছেন, জীবনে তিনি বহু মানুষকে হারিয়েছেন। যেমন আমরা পথের পাঁচালীর যে চরিত্রগুলোকে দেখি, অপুকে দেখি, দুর্গাকে দেখি, তার মা সর্বজয়া, বাবা হরিহর,
এবং তাদের সবচেয়ে কাছের মানুষ ছোটবেলার ইন্দির ঠাকুরন, সেই বৃদ্ধা মানুষটি। অপু জীবনে অনেক হারিয়েছেন। প্রথমে সবচেয়ে কাছের মানুষ ইন্দির ঠাকুরন, তাকে হারালেন। দুর্গাকে, তার নিজের দিদি, যার সঙ্গে তিনি একসঙ্গে নানা অভিযানে বেরোতেন, ফলমূল পাচ্ছে, ওই কাশবন দিয়ে তোমরা দেখলে সে রেল দেখতে ছুটছে, গ্রামের মধ্যে রেল ঢুকছে, কাশবন দিয়ে অপু দুর্গা ছুটে বেরোচ্ছে, ছুটে যাচ্ছে। দুর্গাকে হারালেন, দিদিকে হারালেন, পিতা মাতা, পরবর্তীকালে স্ত্রীকে হারালেন। পথের পাঁচালী। আমাদের জীবনে এই জন্ম যেহেতু আছে, তাহলে মৃত্যুও আছে। সুখ দুঃখ, হাসি কান্না, মেঘ রৌদ্র, এই নিয়েই তো আমাদের জীবন। পথের পাঁচালী, অর্থাৎ আমাদের জীবনের যে পথ, এই পথের ছন্দটাই হচ্ছে এই সুখ দুঃখ, আশা নিরাশা, সবকিছু মিলে জীবনের মধ্যে কান্না আছে, হাসি আছে। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। পথের পাঁচালীর মধ্য দিয়ে সত্যজিৎ ওই বিভূতিভূষণের জীবন দর্শনকে আমাদের সামনে হাজির করলেন। এত কাছের মানুষ, প্রিয় মানুষকে হারিয়েও অপু চলেছেন, এবং শেষে তার যে পুত্র সন্তান, তাকে নিয়ে তিনি নতুন জীবন পথের সন্ধানে চলেছেন। আমরাও তো তাই। আমাদের এই কোভিড কত মানুষ, কত সহনাগরিক, কত প্রিয়জনকে আমরা হারিয়েছি। তবু কি জীবন থমকে আছে? না, জীবন থমকে নেই। আমরা কিন্তু আবার চলেছি। আমরা চোখের জল শুকিয়েছে, আমরা ভুলেছি, আমরা আবার নতুন জীবন পথে চলেছি। এটাই তো পথের পাঁচালী। সত্যজিৎ এই জীবন দর্শনকে আমাদের সামনে হাজির করছেন। এরপর আমরা সত্যজিতের সিনেমার আরেকটি মুহূর্ত তোমাদের সামনে হাজির করি। এটা সত্যজিৎ রায়ের একটি অন্যতম শ্রেষ্ঠ ছবি। 1958 খ্রিস্টাব্দে এটা প্রকাশ হয়, রিলিজ করে। ছবির নাম পরশ পাথর। পরশ পাথর তোমরা দেখলে ওই সিনেমার মুহূর্তটার মধ্যে দেখলে যে একটি পাথর, সে যখন নানা রকম ওই লোহাতে ছোঁয়াচ্ছে, সেই লোহা সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হচ্ছে। মানে ওই পাথরের স্পর্শে লোহা সোনায় পরিণত হয়। এবং তোমরা দেখলে যে এই পরশ পাথর যার হাতে রয়েছে, তিনিও বাংলা সিনেমার জগতে এক অন্যতম ব্যক্তিত্ব, বিখ্যাত কমেডিয়ান। তার নাম তুলসী চক্রবর্তী। এই পরশ পাথর যে গল্পটি রচনা করেছেন রাজশেখর বসু। এবার তোমরা বলো তো দেখি, এই রাজশেখর বসু তার একটি ছদ্মনাম ছিল। তার ছদ্মনাম কি? সুরাম। ঠিক আছে, পরশুরাম। ঠিকই বলেছ, রাজশেখর বসু, তার ছদ্মনাম পরশুরাম। এখন এই যে পরশ পাথর, এই সিনেমার মধ্য দিয়ে সত্যজিৎ যেমন একদিকে একটা কমেডি আমাদের সামনে হাজির করলেন, একটা হাসির ছবি আমাদের সামনে হাজির করলেন, কিন্তু এই ছবির মধ্যে দিয়ে কিন্তু শুধু হাসি নয়, এর অন্তরালে কিন্তু ক্লেশ রয়েছে, সমাজকে ব্যঙ্গ রয়েছে। এই যে তোমরা যে চরিত্রটিকে দেখলে, যার হাতে পরশ পাথরটি রয়েছে, তিনি একজন ব্যাংকের কর্মচারী, পরেশচন্দ্র দত্ত। এই পরেশচন্দ্র দত্ত সাধারণ নিপাট মানুষ, সাধারণ নিপাট যে ভালো মানুষ, গোবেচারা মানুষ, সেরকম একজন মানুষ। সামাজিক প্রতিপত্তি প্রতিষ্ঠা তার কিন্তু সেরকম নেই, অর্থাৎ সমাজের উচ্চ বর্গে তার কিন্তু সেরকম সবাই যে তাকে বেশ সমীহ করে চলে তা কিন্তু নয়। কিন্তু যখনই সেই পরশ পাথরটি হাতে পেল, যখন সে ওই পরশ পাথরটিকে ছুঁয়ে 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 লোহাগুলোকে সোনা করলো, প্রভূত সম্পত্তির অর্থের মালিক হলো, তখন কি হলো, তার কিন্তু সামাজিক স্ট্যাটাস বেড়ে গেল, সমাজের প্রতিপত্তি বেড়ে গেল, সবাই তাকে মেনে চলে, সবাই তাকে সমীহ করে, সম্মান করে। তাহলে আমাদের যে এই সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় তোমার কাছে যদি অর্থ থাকে, তাহলে তোমার সামাজিক প্রতিপত্তি থাকবে, রাজনৈতিক ভাবে তোমাকে সবাই
মানে প্রতিষ্ঠা ঘটবে, মেনে চলবে, রাজনীতির জগতে তোমার নাম হবে। আবার এই সিনেমার শেষে দেখি যত অর্থ তত অনর্থ, অর্থাৎ শেষ পর্যন্ত দেখা যায় ওই যে পরেশচন্দ্র দত্ত সে প্রভূত সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে, অন্যান্য ধনী ব্যবসায়ী যারা রয়েছে তারা ভাবছে পরেশচন্দ্র দত্ত কেন ধনী হচ্ছে, সুতরাং পুলিশে গিয়ে তার নামে কমপ্লেন করা হচ্ছে, সে হচ্ছে সোনা স্মাগলিং এর সঙ্গে জড়িত, জেলে যায় জেলে যায় যায়, শেষ পর্যন্ত সে তার হাত থেকে মুক্ত হয়। বুঝতে পারছো, এই অর্থ অনর্থের মূল। আবার অর্থ দিয়ে সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায়, সেটাও কিন্তু এখানে আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। এই হাসির মধ্য দিয়ে কিন্তু তিনি এই মূল সত্যটি আমাদের সামনে প্রকাশ করছেন। এবার আমরা সত্যজিৎ রায় ছবির আরেকটি মুহূর্তে আমরা পৌঁছে যাব। নিশ্চিন্ত হবার জো নেই, বেটাকে রোজ ঘুম থেকে ডেকে দিতে হয়। বাবা কি হলো? আমার মনে বড় অশান্তি বাবা। দেখলে সত্যজিৎ রায়ের আরেকটি বিখ্যাত ছবি কাপুরুষ ও মহাপুরুষ। তার যে মহাপুরুষ ভাগ, যে মহাপুরুষ রাজশেখর বসু যে বললে পরশুরাম, তার যে বিরিঞ্চি বাবা গল্প, এই বিরিঞ্চি বাবা যার তোমরা দেখলে যিনি সূর্যকে ওঠাচ্ছেন, বলছেন বেটাকে প্রতিদিন ঘুম থেকে মানে ডেকে দিতে হয়, জাগাতে হয়, সূর্যকে যেন তিনি, তার কথায় সূর্য জাগে, তার কথায় সূর্য আবার ঘুমোতে যায়। দেখলে বিরিঞ্চি বাবা, এই তো রাজশেখর বসুর পরশুরাম, ওই পরশুরামের লেখা একটি গল্প থেকে সত্যজিৎ রায় সিনেমাটা তৈরি করেন। এবং এখানে তোমরা দেখলেন এই যে অনবদ্য অভিনয় করেছিলেন বিরিঞ্চি বাবা চরিত্রে হচ্ছে চারুক প্রকাশ ঘোষ, 1965-তে এটা প্রকাশ হয়। এবং এখানেও কিন্তু তোমরা জানো যে আমাদের সমাজে এরকম কত ভণ্ড ধর্ম ব্যবসায়ী রয়েছে, যারা ধর্মের নামে মানুষকে ঠকায়। কত জ্যোতিষী আছে, কত বাবা রয়েছে ঝাড়ফুঁক করে, আংটি দেয়, গ্রহ নক্ষত্র তাদের যে কুড়ো দৃষ্টি, রোষ দৃষ্টি, তার হাত থেকে মুক্তির জন্য আমরা তাদের শরণাপন্ন হই। আমাদের 10 হাতে 10টা আংটি থাকে, আমাদের তাবিজ থাকে, কবচ থাকে। এই যে ভণ্ডান, ধর্মের নামে যে ভণ্ডান, মানুষের অসহায়তাকে যারা পণ্য করে নিজেদের ব্যবসাকে ফুলিয়ে ফাটিয়ে তোলেন, তাদের বিরুদ্ধে সত্যজিৎ জিহাদ ঘোষণা করেছেন, তাদের এই স্বরূপকে আমাদের সামনে প্রকাশ করেছেন। আজকে তোমরা জানো এই যে কোভিডের মধ্যেও আমরা দেখেছি কত রকমের অবৈজ্ঞানিক প্রচার, যে গরম জল খেয়ে নিন, এই কি বলে কাঠ খান, তাহলে আপনার কোভিড চলে যাবে। আমরা অবৈজ্ঞানিক প্রচারের পেছনে ছুটেছি, সেখানে দেখেছি একটু আলো দিশা, সেখানেই আমরা ছুটেছি। আজকে যখন আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমাদের কিন্তু এই ভণ্ডামি, আমাদের ধর্মের নামে এই ব্যবসা, আমাদের এই জ্যোতিষের প্রতি নির্ভরতা, সেগুলোকে কিন্তু আমাদের চিনতে হবে, বুঝতে হবে। সত্যজিৎ কিন্তু এই ভণ্ডামির বিরুদ্ধে কিন্তু তিনি প্রকাশ করেছেন তার জেহাদকে। এবার আমরা সত্যজিতের একটি অন্যতম বিখ্যাত ছবি, তার দিকে আমরা নজর দিই। বিখ্যাত ছবি আমরা জানি, নায়ক 1966-তে প্রকাশ হচ্ছে, আত্মপ্রকাশ করছে, এবং যে নাম ভূমিকা অভিনয় করছে তোমরা তাকে সবাই চেনো। বলো তো কে এসছে, যাকে তোমরা দেখলেই মাত্র স্ক্রিনে? উত্তম কুমার। হ্যাঁ ঠিক ঠিক, একে সবাই চেনে, বাঙালি মাত্রই চেনে।
উত্তম কুমার। সত্যজিৎ রায় নায়ক সিনেমা করেছেন এবং যথার্থভাবেই কিন্তু তিনি একজনকে নির্বাচন করেছেন, তিনি হলেন উত্তম কুমার। নায়ক উত্তম কুমার ছাড়া কেই বা হবে বাংলা সিনেমায়। কিন্তু দেখো সবচেয়ে বড় কথা, দেখো এই উত্তম কুমার যে চরিত্রটা অভিনয় করেছেন অরিন্দম মুখার্জি, এবং এখানে আরেকজন কিন্তু খুব অভিনয় করেছিলেন, আমরা ক্রিটিংসে তাকে দেখাতে পারিনি, ওই অদিতি সেনগুপ্ত নামে একজন জার্নালিস্টের ভূমিকায়, তিনি হচ্ছেন শর্মিলা ঠাকুর। কিন্তু দেখো নায়ক যাচ্ছে কোথার মধ্যে দিয়ে, নায়ক যাচ্ছে সে টাকার পাহাড়ের মধ্যে দিয়ে। টাকা, দেখো তোমরা রূপালী পর্যায়ের নায়ক মানে তোমরা মনে করো ও ওদের কত ঐশ্বর্য, কত জৌলুস, ওদের জীবনে শুধু সুখ আর সুখ আর সুখ। কিন্তু নায়কের যে ব্যক্তি জীবনের যন্ত্রণা রয়েছে, অর্থের পেছনে ছুটতে 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 আসলে তারা কি ব্যক্তি জীবনে সুখী? তাদের কি জীবনে কোনো যন্ত্রণা নেই? আশার ছলনে ভুলি কি ফল লগিনু হয়, তাই ভাবি মনে। মধুসূদন দত্ত লিখছেন আত্মবিলাপ কবিতায়, আশার ছলনে ভুলেছি, মান যশ অর্থ সম্পদ সবার পেছনে আমরা ছুটে চলি, কিন্তু যা চাই তা কি পাই, আর যা পাই তা কি চাই? এই চাওয়া পাওয়ার মধ্যে আমাদের কিন্তু একটা দ্বন্দ্ব রয়ে গেছে। কীর্তি মান যশ সব পাওয়ার পরেও কিন্তু একটা বিপন্নতা কাজ করে। আমরা কিন্তু সুখী নই। যারা রূপলী পর্দার মানুষ তারা তো আরো সুখী নয়। আমরা দূর থেকে ভাবি তারা বেশ সুখে আছে, বেশ সুখে আছে, বেশ আনন্দে আছে, ওদের জীবনে বুঝি শুধুই সুখ শান্তি সম্পদ বিরাট, কিন্তু তাদের ব্যক্তি জীবনের যন্ত্রণা। তাহলে মানুষকে কিন্তু সম্পদ দিয়ে, সম্পদের তুল্য মূল্যে যদি আমরা বিচার করি তা কিন্তু নয়। সেই একটা কবিতার চরণ আছে না, যে তোমার কুড়ে ঘরেও কিন্তু সুখ শান্তি এসে বিরাজ করতে পারে, আমাদের যদি পারস্পরিক সৌহার্দ্য থাকে, আমরা যদি পরস্পর সহমর্মী হই, আমরা যদি আমাদের মধ্যে সমানুভূতি থাকে, আমাদের মধ্যে যদি একের পাশে আরেকজনের দাঁড়ানোর যদি মানসিকতা থাকে, ওইটাই কিন্তু আমাদের জীবনে সুখ নিয়ে আসবে। আর না হলে কি হবে? এই সিনেমায় আমরা দেখবো ওই যে টাকার পাহাড়ে হাঁটছে নায়ক অরিন্দম মুখার্জি, তিনি কিন্তু এবার দেখবো যে ওই টাকার সেই ছোড়া বাড়িতে ডুবে যাচ্ছে। আমরা এবার সচিত্রের সবচেয়ে জনপ্রিয় ছবি, যে ছবি 8 থেকে 80, একদম ছোট ছেলে থেকে বৃদ্ধ সকলের প্রাণের ছবি, সেই ছবির নাম আমি এখন বলছি না, তোমরা আগে তার সেই ছবি বিশেষ মুহূর্তগুলো আগে দেখো, তারপর সেই ছবি নিয়ে আমরা কিছু আলোচনায় আমরা অগ্রসর হব। সত্যি রাজামশাই, আমাদের বড্ড দুঃখ, কিছু করবো কিছু বুঝতে পারছি না। আমি আছি বলতো রাজা খুশি হলে বারবি, খুশি হলে বারবি, তিনবার 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 শুধু তিন ডেবে টেবে বল তোরা কোনবার চাষ বল, কোনবার চাষ বল, কোনবার আমাদের জন্য খাওয়া পড়ার কোনো ভাবনা না থাকে। খাওয়া পড়া বেশ বেশ, খেতে চেয়ে হাত তালি, জামা চেয়ে হাত তালি, এর হাতে ওর হাতে মিলে তালি, আর কোনবার চাষ বল। আমাদের খুব দেশ বেড়ানো সব রাজামশাই, যদি একটু ঘুরে ঘুরে দাঁড়াতে পারতাম। দেশ দেখা দেশ দেখা বেশ 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 বেশ, জুতো জোড়া পায়ে পরে কোথা যাবি নাম করে, এর হাতে ওর হাতে তালি দিবি তালি দিবি তালি দিবি। মোরা সেই ভাষাতে করে গান, মোরা সেই ভাষাতে করে গান। রাজা শোনো ভরে মনোপ্রাণ, রাজা শোনো ভরে মনোপ্রাণ। এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা, সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। তোমরা দেখলে সত্যজিৎ রায়ের সেই 8 থেকে 80 সবার কাছে জনপ্রিয় সেই ছবি,
তোমরা কি বলতে পারবে এই ছবির নাম কি, এই চলচ্চিত্রের নাম? গোপীগাইন বাঘাবাইন। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। গুপিগাইন বাঘাবাইন। এই গুপিগাইন বাঘাবাইন এই যে চলচ্চিত্র, এর যে মূল কাহিনী রচনা করেছেন কে? মূল কাহিনী গুপিগাইন বাঘাবাইন কে লিখেছিলেন? যিনি সত্যজিৎ রায়ের সম্পর্কে পিতামহ। কিশোর রায়চৌধুরী। একদম ঠিক, একদম ঠিক। এখানে গুপি এবং বাঘা তোমরা দেখেছো। গুপি হচ্ছে তপেন চট্টোপাধ্যায়, আর বাঘার চরিত্রে কে অভিনয় করেছে বলো তো? রবি বলো, ঘোষ। বলো। হ্যাঁ, একদম ঠিক, রবি ঘোষ। তাহলে গুপিগাইন বাঘাবাইন এইটা 1968-তে আত্মপ্রকাশ করছে। গুপিগাইন বাঘাবাইন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায় রচনা করছেন, নির্মাণ করছেন তার এই সিনেমা। এবং এই সিনেমায় গুপি বাঘা, গুপি একজন তপেন চট্টোপাধ্যায়, বাঘা রবি ঘোষ। গুপিগাইন বাঘাবাইন। এবং তোমরা দেখলে ভূতের রাজার কাছে তারা বর চেয়েছে। ভূতের রাজার কাছে তারা বর চেয়েছে। কটি বর চেয়েছে? 3টি বর চেয়েছে। আসলে এই গুপিগাইন বাঘাবাইনের মধ্যে একদিকে যেমন রূপকথা আছে, ছেলে ভুলানো গল্প রয়েছে, আবার তার সঙ্গে কিন্তু একটা সমাজ বাস্তবতা রয়েছে। দেখো, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন কি? খাদ্য, বস্ত্র। দেখো, প্রথম বরটা কিন্তু ওরা চেয়েছে মানে খাওয়া পড়ায় যেন আমাদের কোনো আর কোনো অভাব না থাকে। বস্ত্র, আমাদের যে পোশাক আশাক তাতেও যেন কোনো অভাব না থাকে। আর কি চেয়েছে? তার সঙ্গে আর চেয়েছে হচ্ছে তোমার দ্বিতীয় বর, যে আমরা বেড়াতে ভালোবাসি, আমরা যেন দেশ ভ্রমণ করতে পারি। আর তৃতীয় বর কি চেয়েছে? তৃতীয় বর চেয়েছে আমরা গাইতে ভালোবাসি, বাজাতে ভালোবাসি। তাহলে মানুষের জীবনের মৌলিক চাহিদা, মানুষ তো আর মনুষ্যতর প্রাণীর মতো শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকে তা তো নয়। মানুষের জীবনে অনেক নান্দনিক চাহিদা আছে। খাওয়া পড়ার পরেও দেখবে আলতামিরা গুহাতে যে প্রথম যে মানুষের যে আমরা বলি যে আলতামিরা গুহায় মানুষের যে পদার্পণ ঘটেছিল, সেখানে দেখবে সেই গুহা মানবরাও কিন্তু সেখানে ছবি এঁকেছিল। তাহলে মানুষের মধ্যে ছবি আঁকা, গান গাওয়া, এই যে একটা নান্দনিক যে চাহিদা, সৌন্দর্যের যে চাহিদা, সেটা কিন্তু সব সময় আছে। মানুষ কিন্তু ফুল দেখতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে। মানুষ যেমন সমুদ্রের অগাধ সমুদ্রের যে অসীম সৌন্দর্য, আবার জঙ্গলের যে পাহাড়ের যে গভীরতা, প্রশান্তি, সবকিছুকে সে কিন্তু অবলোকন করতে চায়। আবার মানুষ দেখো, সেই সুদূর প্রাচীন কাল থেকে সুদূরের পিয়াসী, সেই ফার ইয়ান হিউম্যান সং সবাই এসে উপস্থিত হচ্ছে। তোমরা দেখেছো সে কোথা থেকে দেশ পাড়ি দিয়ে পাড়ি জমিয়ে আসছে আমাদের এখানে। তাহলে একটা মানুষের যে চাহিদা, সেই চাহিদাগুলোকে তুলে ধরেছেন। আর খুব হাতে তালি দিয়ে যদি এগুলো পাওয়া যেত তো খুব সহজ হতো, কিন্তু তা তো পাওয়া যায় না। সবচেয়ে অবাক, ভূতের রাজার কাছে আমাদের বর চাইতে হচ্ছে। এই দায়িত্ব তো পালন করা উচিত সমাজে, এই দায়িত্ব তো পালন করা উচিত দেশের রাষ্ট্রনায়কদের। কিন্তু আমাদের সাধারণ মানুষ স্বাধীনতার এত বছর পরেও সত্যজিৎ যে স্বপ্ন দেখেছে সাধারণ মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, যাতে খাদ্যের অভাব না হয়, বস্ত্রের অভাব না হয়, সেটা কিন্তু আজও কিন্তু সফল হয়নি। আমরা তো চাই সেই রাজাকে, ওই যে রাজা, সুন্দরীর রাজা সন্তোষ দত্ত অভিনয় করেছে, তোমরা দেখলে গুপিগাইন বাঘাবাইন গান গাইছে, বাজাচ্ছে, আর রাজা সেই তালে তালে নাচছে। আমরা তো এমন রাজাই চাই, সুন্দরীর রাজার মতো, যিনি কি হবে প্রজাদের কল্যাণ করবেন। যে রাজা গান ভালোবাসে, যে রাজা ফুল ভালোবাসে, যে রাজা বোতাম টিপে যুদ্ধ করে না, যে রাজা পৃথিবীকে রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেয় না, যে রাজা হাল্লার রাজার মতো, এই গুপিগাইন বাঘাবাইনে হাল্লার রাজা আছে, যে হিটলার মুসলিনের মতো তার প্রজাদের রক্তাক্ত বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় না। তোমরা অস্ত্রের বিরুদ্ধে গান তোমরা পড়েছো,
আর গুপি গাইন বাঘাবাইন হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে সিনেমা। এই সিনেমায় যুদ্ধের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এবং এই সিনেমায় তিনি সাধারণ মানুষের হয়ে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান, তাদের যে নান্দনিক চাহিদা, তার কথা তুলে ধরেছেন, তার চাহিদার কথা তুলে ধরেছেন। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা রূপকথা এবং সমাজ বাস্তবতার মেলবন্ধনে গুপি গাইন বাঘাবাইন। এবার আমরা আসবো সত্যজিৎ রায়ের যে অন্যতম যে কৃতিত্ব, সেটা হচ্ছে বাংলায় যে গোয়েন্দা গল্প। সে গোয়েন্দা গল্পে সত্যজিৎ সৃষ্ট যে চরিত্র ফেলুদা এবং তার সহযোগী তোপসে, তাকে নিয়ে তিনি যেমন গল্প লিখেছেন, আবার তাকে নিয়ে তিনি দুটো সিনেমা বানিয়েছিলেন। একটি হচ্ছে সোনার কেল্লা আর একটি হচ্ছে জয় বাবা ফেলুনাথ। এই দুটো সিনেমার কিছু মুহূর্ত তোমাদের সামনে আমরা হাজির করব। কি নাম বলো তো? তপেশ রঞ্জন মিত্র। বাহ, তপেশ রঞ্জন মিত্র। তা জানান, আপনার নাম ঠিকানাটা লিখে নি। হ্যাঁ, আপনার সঙ্গে যখন পরিচয়টা হয়েই গেল তখন। প্রদোষ মিত্র, 21 রজনী সেন রোড, কলকাতা 7,29,000। 7,29,000। প্রদোষ মিত্র, আপনি কি সাঁতারু? ইংলিশ চ্যানেল ঢাকুরিয়া লেক। তা ভালো। তা যোধপুর কি আবার বেড়াতে? অতটা সেই রকমই। আপনার চেহারাটা না খানিকটা আমার গল্পের হিরোর মতো। প্রখরুদ্র? কারেক্ট, প্রখর রুদ্র। উচ্চতায় 6 ফুট 3.5 ইঞ্চি, ছাতি 46, কোমর 32, কাঁধ 22, কবজি 8.5। বুঝছে না, বুঝছে না? আপনার ছাতি কত? 26 ইঞ্চি। কোমর? ওই 26 ইঞ্চি। আপনি কি শুয়োর? জয় বাবা বিশ্বনাথ। क्या बात है, कमाल है, कमाल है। शेर है, शेर। शाबाश, देंगे 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 जनाब। তোমরা দেখলে এক হচ্ছে সোনার কেল্লা, দ্বিতীয় হচ্ছে জয় বাবা ফেলুনাথ। 1974-এ সোনার কেল্লা, 1978-এ হচ্ছে জয় বাবা ফেলুনাথ, দুটি সিনেমা রিলিজ হয়। এখন এখানে দেখলে দুটো সিনেমাই হচ্ছে তিনজন, কিন্তু সেখানে কিন্তু কমন রয়েছে, কমন ক্যারেক্টার, ফেলুদা, তোপসে এবং জটায়ু। এখন এই ফেলুদার চরিত্রে যে অভিনয় করেছেন, তোমরা বলতে পারবে তারা কার, মানে সে ফেলুদা কে? ও, শোনা যাচ্ছে না, ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি। ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর তোপসে এবং আরেকটি চরিত্র ছিল জটায়ু, ছদ্মনাম জটায়ু, কিন্তু তার নাম হচ্ছে লালমোহন গাঙ্গুলি। এই চরিত্রে অভিনয় করেছেন সন্তোষ দত্ত। এই জয় বাবা ফেলুনাথ, এই যে আমরা দেখবো বেনারসে, এবং সোনার কেল্লা সেটা দেখবো আমরা রাজস্থানে। প্রেক্ষাপটে সিনেমা দুটো গড়ে উঠেছে। আর এবং জয় বাবা ফেলুনাতে তোমরা যে দেখলে সেই ব্যবসায়ীর ভূমিকায়, সে খল চরিত্রে অভিনয় করেছেন আমাদের ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মহিরুহ, সে মগনলাল মেঘরাজ, উৎপল দত্ত। এবং ওই যে ছোড়া নিক্ষেপ করছিলেন,
অসাধারণ সেই চরিত্রে অভিনয় করেছেন কামু মুখার্জি। ফেলুদা আমাদের শার্লক হোমস, ফেলুদা আমাদের একদম আবার বৃদ্ধ বনিতা, সকলের প্রিয় গোয়েন্দা চরিত্র। আমরা সত্যজিৎ রায়ের মাত্র 2টি চলচ্চিত্র পেয়েছি ফেলুদা। পরবর্তীকালে তার পুত্র সন্দীপ রায় ফেলুদাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণ করেছেন। এখনো অনেক নতুন চলচ্চিত্রকার তারাও নির্মাণ করে চলেছেন। বোঝা যায় ফেলুদা বাঙালির মানুষ জগৎ কতটা দখল করে রয়েছে। এবার আমরা যাব সত্যজিৎ রায়ের আরেকটি বিখ্যাত চলচ্চিত্র, আরেকটি রূপক ধর্মী কাহিনী সেখানে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বাহ, খাসা কি ভাষা! দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। তোমরা দেখলে হীরক রাজার দেশে 1980-তে এই চলচ্চিত্র প্রকাশ হয়। আমাদের দেশে যখন জরুরি অবস্থা চলছিল, বাক স্বাধীনতা রুদ্ধ হয়ে গেছে, সত্যজিৎ রায়ের এই সিনেমা সেই জরুরি অবস্থার বিরুদ্ধে একটা সোচ্চার প্রতিবাদ। এবং এই সিনেমার মধ্য দিয়ে, হীরক রাজার কীর্তিকলাপের মধ্য দিয়ে তিনি যে সামাজিক অসাম্যের ছবি সেটাকে প্রকাশ করেছেন। এই যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, অমল পাল, আমাদের লোকসঙ্গীত শিল্পী অমল পালের কণ্ঠে যে এই গানটির একটি মুহূর্ত আমরা শুনলাম, সেখানে দেখলে যারা ফসল ফলায় তারা কুড়ে ঘরে থাকে, তারা অনাহারে মরে, আর যত দুষ্টু লোক, যত স্বৈরাচারী অত্যাচারী শাসক, তারা আমাদের শাসন করে চলেছে। এই সামাজিক অসাম্যের ছবি, একদিকে সম্পদ কুক্ষিগত হয়ে চলেছে, আর একদিকে অভুক্ত দরিদ্র অভাবী মানুষ অনাহারে মরছে। আর অত্যাচারী শাসক হীরক রাজ তারা কি করছে? তারা মানুষের বাক স্বাধীনতা, মানুষের প্রতিবাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। সত্যজিতের এই সিনেমা সেই সামাজিক অসাম্যের বিরুদ্ধে, সেই বাক স্বাধীনতা রুদ্ধ করার বিরুদ্ধে এক প্রতিবাদ। এবার আমরা চলে যাব পরের ছবিতে। এটিও সত্যজিতের একটি অন্যতম বিখ্যাত চলচ্চিত্র। ভুবনপল্লীর জলে রোগের বীজাণু পাওয়া গেছে। মন্দিরের জল তো সেই একই জল, সেই বিষাক্ত জলে তো লোকে চরণামৃত হিসেবে পান করছে। এটা আপনি টেস্ট করুন, এর মধ্যে যদি আপনি একটা জার্ম বার করে দিতে পারেন, আমার নাম ভার্গব। যে রিপোর্টটা পাঠিয়েছিলাম সে তুই ছাপতে রাজি আছো? আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা কর্তব্য নেই? জলে রোগের বীজাণু পাওয়া গেছে, এটা আমি একটা দৈনিকের পাতায় লিখে বলতে পারবো না। তোমরা দেখলে, স্ক্রিনেও তোমরা দেখতে পারলে গণশত্রু, সত্যজিৎ রায়ের গণশত্রু 1989-এ রিলিজ হচ্ছে। এই কাহিনী, এই চলচ্চিত্রের কাহিনী হেনরি কিপসন তার অ্যান এনিমি অফ দ্য পিপল সেখান থেকে তিনি গ্রহণ করেছেন। এখানে যে চরিত্রটা তোমরা দেখলে, প্রোটাগনিস্ট, যে প্রধান চরিত্র ডক্টর অশোক গুপ্ত, লড়াই করছেন। কার বিরুদ্ধে লড়াই করছেন? না, একটা মন্দিরের চরণামৃত, সেখানে সেই জল মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ জলের মধ্যে একটা দূষিত বীজাণু পাওয়া গেছে, তার বিরুদ্ধে লড়াই করছে, একা লড়াই করছে। সত্যের সপক্ষে এভাবেই লড়াই করে গেছেন গ্যালিলিও, কোপারনিকাস, পৃথিবীর সমস্ত সত্য অনুসন্ধিৎসু যুক্তিবাদী মানুষজন। তার জন্য তাদের দেশ ছাড়া হতে হয়েছে, তাদের অন্তরীণ থাকতে হয়েছে,
কিন্তু তারা তবু বিজ্ঞানের সপক্ষে লড়াই করেছে, সত্যের সপক্ষে লড়াই করেছে। মনেরা আজ কহ যে ভালো মন্দ যাই আসুক, সত্যকে লও সহজে। সত্য কঠিন হতে পারে, সত্য রূঢ় হতে পারে, সত্যের সপক্ষে কিছু মানুষ দাঁড়াতে পারে, অসত্যের পক্ষে সংখ্যা গরিষ্ঠ মানুষ দাঁড়াতে পারে, তবু সত্যের জয় অনিবার্য। ডক্টর অশোক গুপ্ত লড়াই করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এখানেও মূল চরিত্রে রয়েছেন, তিনি লড়াই করেছেন এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, এবং লড়াই করে তিনি কিন্তু এনিমিতে পরিণত হয়েছেন, গণশত্রুতে পরিণত হয়েছেন। তার কারণ অনেক সময় এই পরিস্থিতি তৈরি হয় যখন মিথ্যাকে মনে হয় সত্য। আমরা জানি আমরা এভাবে অনেক ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলি, অনেক ধর্মান্ধতার প্রচারে আমরা কিন্তু বশীভূত হয়ে যাই। ধর্মগুরুরা আমাদের নাচায়, আমরা নাচি। আর বৈজ্ঞানিক, এখানে সেই ডাক্তার চরিত্র আমরা দেখলাম অশোক গুপ্ত, তারা কিন্তু লড়াই করে সত্যের সপক্ষে। এই যে আমরা দেখলাম এই কোভিডের সময় দাঁড়িয়ে ডাক্তার বাবুদের লড়াই, বৈজ্ঞানিকদের লড়াই, তারা টিকা আবিষ্কার করলেন, তার ভালো মন্দ যাই থাকুক, তারা কিন্তু ওই বিজ্ঞানকে হাতিয়ার করে, যুক্তিকে হাতিয়ার করে মানবতার সপক্ষে দাঁড়াচ্ছেন, মানুষকে বাঁচাতে চাইছেন। আবার এই সময় আমরা এও দেখলাম যে নানা রকম বুজরুকির আবির্ভাব। এরপরে আমরা যাবো হচ্ছে সত্যজিৎ রায়ের শেষ সিনেমা 1991 খ্রিস্টাব্দে প্রকাশ হয়। অনেকে বলেন এটা হচ্ছে সত্যজিৎ রায়ের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ ছবিও বলেন অনেকে। আগন্তুক সেই ছবির একটি মুহূর্তে যে জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, আমি তাকে মানি না। রিলিজিয়ন এটা করেই, আর অর্গানাইজ রিলিজিয়ন তো বটেই। সে একই কারণে আমি জাতও মানি না। বর্বর, বাবেক। সভ্যকে জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ যে আঙুলের একটি চাপে, একটি বোতাম টিপে, একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসী সমেত একটা গোটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর সভ্যকারা জানেন? যারা এই অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে উইদাউট টার্নিং এ হেয়ার। তোমরা দেখলে সেই উৎপল দত্তকে, প্রভাত প্রতিম সেই শিল্পী উৎপল দত্ত, এখানে মনমোহন মিত্র তার চরিত্র অভিনয় করছেন। তিনি 35 বছর ধরে তিনি এই সভ্য সমাজ, নাগরিক সমাজ তার বাইরে ঘুরে বেরিয়েছেন। তিনি 35 বছর ধরে ঘুরে বেরিয়েছেন, আদিবাসীদের জীবন অবলোকন করেছেন, পৃথিবীর পথে পথে ঘুরে বেরিয়েছেন। তিনি জঙ্গলে, পাহাড়ে, সমুদ্রে, গুহায় ঘুরে বেরিয়েছেন। আপন স্বজন, পরিবার, নাগরিক মানুষ, নাগরিক সভ্যতা তাদের থেকে দূরে সরে গেছেন। তিনি ওই আদিবাসী মানুষদের মধ্যেই জীবনের প্রাণ স্পন্দন খুঁজে পেয়েছেন। এই সভ্য নাগরিক মানুষ যারা জাতপাতে, ধর্মে শতবিভক্ত, এই নাগরিক শাসক, আধুনিক রাষ্ট্রনায়ক, যারা ওই এক বোতামে যারা একটা জনপদকে ধ্বংস করে দেয়, শিশুদের চিরজীবনের মতো তন্মুক্তের দিকে ঠেলে দেয়, সেই সভ্যতাকে তিনি প্রশ্ন করেছেন। জাতপাত ধর্মে বিভক্ত এই আধুনিক মানব সভ্যতার অন্তঃসার শূন্যতাকে তিনি আমাদের সামনে হাজির করেছেন। সত্যজিৎ রায় এই সিনেমার মধ্য দিয়ে আমাদের যেন বলতে চাইলেন, দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। এবার আমরা শেষ ক্লিপিংস আমরা দেখব। আজ থেকে পাঠশালা বন্ধ। তোমরা খেলাধুলো করো, কারো অনিষ্ট করো না, মনে জোর রেখো। আর এটা মনে রেখো যে পাঠশালা একদিন খুলবে, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে ছেলেগুলো যাতে মূর্খ হয়ে থাকে। বিদ্যায় বুদ্ধি বাড়িয়ে ভালো মন্দ বিচারের ক্ষমতা হয়, সেটা রাজা চায়। আমার ভালোটা বড় কথা না, দেশের ভালো, দশের ভালো। তুমি দেশে ফিরবে না? ফিরবো, ফিরতেই হবে। এই ভূত যতদিন আছে ততদিন আমার শান্তি নেই। এর একটা বিহিত করতে হবে। আর পাঠশালা? শিগগির খুলবো। আমাকে বশ করলেও আমার ছাত্ররা থাকবে, তারা বড় হয়ে আসবে। তাদের আমি 4 বছর পড়িয়েছি, ভালো মন্দের প্রভেদ তাদের আমি শিখিয়েছি।
তোমরা দেখলে এই যে মূল চরিত্রে অভিনয় করেছেন উদয়ন পণ্ডিত, একজন শিক্ষক, সেই চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পাঠশালা বন্ধ করতে চায় শাসকেরা, রাজারা। আজকে নয়, আমাদের পৃথিবী এক অভূতপূর্ব পরিস্থিতির মুখে, তাই পাঠশালা বন্ধ। কিন্তু শিক্ষার সমস্ত দ্বার রুদ্ধ করতে চেয়েছে বারে 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 রাজারা। তারা মগজ ধোলাই করতে চেয়েছে, প্রতিবাদের কণ্ঠকে দমন করতে চেয়েছে। তারা যে প্রতিবাদী তাকে তারা বশীভূত করতে চেয়েছে, তাকে তারা ধর্মের নামে, জাতপাতের নামে, অর্থের লালসায় তাকে তারা কিনতে চেয়েছে, অন্যদিকে পরিচালিত করতে চেয়েছে। তারা যন্তর মন্তর বানায়, যেখানে মন্ত্র শেখানো হয় রাজাকে মান্য করার মন্ত্র, বশ করার মন্ত্র, যেখানে বলা হয় যে জ্ঞান, আচ্ছা আমরা একটা সিন শেয়ার করতেই পারি, একটা ছবি শেয়ার করতেই পারি। এই হীরক রাজার দেশেই সেই যন্ত্র মন্ত্র শেখানো হচ্ছে, কৃষককে, শ্রমিককে শেখানো হচ্ছে। সেখানে কি শেখানো হচ্ছে? বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। ফজল মিয়া বলছে, তাকে যন্ত্র মন্ত্রে শেখানো হয়েছে, তুমি খেতে পাও না পাও, রাজার খাজনা তোমাকে মিটিয়ে দিতে হয়। ভরপেট নাও খাও, ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই। ফজল মিয়াই বলছে, রাজকর আমাদের দিতেই হবে, ভরপেট খেতে পাই আর না পাই, ওটা আমাদের দায়িত্ব, ওটা আমাদের কর্তব্য। যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। খেতে পাই না পাই, আমরা যেন শাসককে, রাষ্ট্রনায়কের যেন আমরা গুণগান গেয়ে যাই। যে কয় পেটে খেলে পিঠে ছয়, তার কথা ঠিক নয়। হীরক রাজা বলছে যে পেটে খেলে পিঠে ছয়, তার কথা ঠিক নয়। যে করে খনিতে শ্রম, যেন তারে ডরে জম। খনিতে শ্রম করছে, সেই বলরাম বলে এক খনি মজুর বলছে, সেই শ্রমের যে মূল্য, সম্পদ হরণ করছে কে? রাজা। তাকে কিন্তু মানে মৃত্যুর সঙ্গে লড়াই করে তাকে শ্রম দিতে হচ্ছে, অথচ সে বলছে মৃত্যু তাকে ভয় পায় না। অর্থাৎ তাকে সেই যন্তর মন্তর ঘরে তাকে কিন্তু এইসব শেখানো হচ্ছে, তার মগজ ধোলাই করা হচ্ছে। অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ। তাহলে অনাহারে থাকুই, কোনো যায় আসে না, বেশি খেলে তো মেদ পারবে। এভাবে আমরা দেখি যে মগজ ধোলাই করা হচ্ছে কিভাবে সাধারণ কৃষকদের, শ্রমিকদের। তার কারণ তাদের মধ্যে সেই সচেতনতার অভাব, শিক্ষার অভাব। তাহলে এই শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। বিপ্লব মানে সমাজ পরিবর্তন। আমরা তো এমন একটা সমাজ, যে সমাজে সকলের পেটে ভাত জুটবে, সকলের মুখে হাসি ফুটবে, সকলে শিক্ষা পাবে, স্বাস্থ্য পাবে, স্বাস্থ্যের অধিকার পাবে। আমরা তো সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে আবার আমাদের পাঠশালা খুলেছে, আজকে আমাদের সেই অঙ্গীকার গ্রহণ করতে হবে। আজকে আমাদের একত্রে অঙ্গীকার গ্রহণ করতে হবে যে আমরা বিভক্ত হব না, আমরা একত্রিত থাকবো। আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলব, একটা এমন দেশ গড়ে তুলব যেখানে কেউ অভুক্ত থাকবে না, যেখানে ধর্মের নামে অনাচার হবে না, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। আজকে টুইনিং অফ স্কুল প্রোগ্রাম আমাদের সেই ডাক দিচ্ছে।